রোজ সোনা পাখি, আমার কাছে আসো, ভালোবাসা দেব তোমাকে। ঈশানের এমন কথায় রাগ হলো কাসফিয়ার। ইচ্ছে হলো চর বসিয়ে দিতে লোকটার গালে, কিন্তু এসব কিছুই করলো না। পালিয়ে যেতে চাইলো সে, সামনের দিকে তাকিয়ে দৌড়াবে। তখনই ইয়ার শক্ত করে ধরে নিল ওর হাত, নিজের কাছে নিয়ে গিয়ে অশালীন দৃষ্টিতে তাকালো কাসফিয়ার শরীরের দিকে। নিজেকে কেমন উন্মাদের মতো লাগছে ঈশানের। এই মেয়েটাকে তার চাই, যেভাবেই হোক চাই। ইয়াসকে বোঝাবে ওকে মারার শাস্তি কি হতে পারে। এই মেয়েটার জন্যই তো মেরেছিল। আজকে এই মেয়েটাকে নিজের করে ছাড়বে ইয়াস। আজকে এই মেয়েটাকে নিজের করে ছাড়বে ঈশান। ঈশান ক্রমশই কাছে আসছে, কাসফিয়ার স্পর্শ করতে চাইছে ওকে। কান্না পাচ্ছে মেয়েটার। রাগে ঘেন্নায় চর বসিয়ে দিয়েছে ঈশানের গালে। রেগে তাকিয়েছে ঈশান। কাসফিয়ার চুলের মুঠি ধরে বলছে মেজাজ দেখিয়ে, এত বড় সাহস তোর! ঈশানের গায়ে হাত তুলেছিস? তোর অহংকার আমি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেব মেয়ে। প্রচন্ড ব্যথায় চোখ মুখ কুচকে বন্ধ করে নিল কাসফিয়া। গলা ফাটিয়ে চিৎকার দিল, ডাকলো ইয়াসকে, কিন্তু ইয়াস কি শুনলো ওর কণ্ঠস্বর? এই বর্ষণের দিনে কিভাবে বা কানে যাবে কাসফিয়ার ডাক? ভয় হচ্ছে কাসফিয়ার, তবে মনে মনে বিশ্বাস আছে ওর যাই হয়ে যাক ইয়াস বাঁচিয়ে নিবে এসে। কিন্তু ইয়াস কথায়, সে কি শুনছে না কাসফিয়ার ডাক? কাসফিয়াকে একটা অন্ধকার রুমে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলেছে ঈশান। লাইট অন করতেই দেখলো কাসফিয়া। ঈশান তার গায়ের ভিজে শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসছে ওর দিকে। চোখে ওর লালসা, ঠোঁটের কোণে শয়তানি হাসি। ভেতরটা কেঁপে উঠল কাসফিয়ার। কি হতে যাচ্ছে বুঝতে পেরেই মাথাটা ভনভন করে ঘুরতে শুরু করলো। ভয়ে শুকিয়ে গেল গলা। ইয়াস ব্যথিত অন্য কেউ তাকে ছুবে ভাবলেও ঘৃণা লাগছে ওর। মনে মনে ভেবে নিয়েছে কাসফিয়া যাই হয়ে যাক নিজের সতীত্ব হারাবে না সে। জান বাঁচাতে নিজেকে বিলিয়ে দেবে না অন্য কারো হাতে। হাত দিয়ে খুঁজে খুঁজে সেন্টার টেবিলের উপরে রাখা ফুলদানিটা হাতে তুলে নিল কাসফিয়া। সজোরে আঘাত করলো ঈশানের মাথায়, কিন্তু তেমন কিছু হলো না। ঈশানের মাথা থেকে কিছুটা রক্ত বের হলো। হাত চেপে ধরলো সেখানে। হিংস্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়লো কাসফিয়ার উপর। অঘটন ঘটে যাওয়ার আগে কেউ এসে টেনে তুললো ঈশানকে। ভারী কোনো জিনিস দিয়ে পর পর কয়েকটা আঘাত করলো মাথার কাটা স্থানে। গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল ঈশান। ঈশানের ভাঙ্গা হাতটা পা দিয়ে চেপে ধরলো লোকটা। ঈশান ছটফট করছে, এক হাত মাথায় চেপে ধরে বারবার বলছে ওকে মেরে না ফেলতে। ভয় আর আতঙ্কে কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছে কাসফিয়া। শেষবার নিভু চোখে তাকিয়ে পরিচিত কাউকে দেখতে পেল সে। মানুষটা এসে পরম যত্নে বুকে জড়িয়ে নিয়েছে তাকে, আলতো করে চুমু দিয়েছে ওর কপালে। কাসফিয়ারও ইচ্ছে হলো একইভাবে জড়িয়ে ধরবে মানুষটাকে, কিন্তু কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই তার মধ্যে। জড়িয়ে ধরা তো দূর। দরজার কলিং বেল বাজতেই দ্রুত উঠে গিয়ে দরজাটা খুলে দিল সুফিয়া বেগম। ইয়াস দাঁড়িয়ে আছে দরজার সামনে। বৃষ্টির পানিতে ভিজে গেছে ওর পুরো শরীর। ইয়াসের কোলে অচেতন কাসফিয়াকে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল সুফিয়া বেগমের। মনে মনে আওড়ালেন তিনি, মেয়েটার সাথে খারাপ কিছু হলো না তো? উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াসের পেছনে, চোখের ইশারায় বোঝালো শাশুড়িকে খারাপ কিছু হয়নি ওর সাথে। নিশ্চিত হলেন সুফিয়া বেগম। সিমি, রুহি, আফিয়া সবাই এসে দাঁড়িয়েছে দরজার সামনে। চিন্তিত হয়ে আফিয়া বলছে ভাইকে কাসফিয়াকে নিয়ে রুমে যেতে। ইয়াস কাসফিয়াকে এনে শোয়ালো বিছানায়। দরজাটা বন্ধ করে কোনো কিছু না ভেবেই চেঞ্জ করে দিল ওর পরনের ভিজা শাড়িটা। বাইরের বৃষ্টির প্রকোপ কমেছে। রাত পেরিয়ে সকাল হয়েছে। কালকের তুলনায় প্রকৃতি আজ অনেকটা শান্ত। চারিদিকে বাতাস বইছে ঠিকই, তবে বৃষ্টি হচ্ছে না। কাসফিয়ার মাথার কাছে বসে আছে ইয়াস। মেয়েটার জ্ঞান ফিরেনি এখনো। ইয়াসও চাইছে না জ্ঞান ফিরুক, সে চলে গেলেই না হয় চোখ খুলুক তার উপমা। ইয়াস নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার উপমার মায়াবী মুখপানে। এই 2-3 দিনে যা বুঝেছে, মেয়েটার প্রচুর রাগ জমে আছে ইয়াসের প্রতি। দূরত্ব না বাড়লে নিজের জীবনে ইয়াসের গুরুত্বটা যে বুঝবে না এই মেয়ে।
অনেক ভেবেচিন্তেই তাই এই সিদ্ধান্ত নিয়েছে ইয়াস সে চলে যাবে এখান থেকে। ইয়াস উঠতে নিলেই খেয়াল করলো কাসফিয়ার শাড়ির আঁচল আটকে আছে ওর হাতে থাকা ঘড়ির সাথে। ইয়াস বসলো, আবারও চোখ গেল কাসফিয়ার মুখের দিকে। কাসফিয়ার গোলাপ সম পাতলা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়ালো সে। ভিজে চুমুতে ভরিয়ে দিল ওর পুরো মুখ। কি যেন ভেবে হুট করেই উঠে দাঁড়ালো ইয়াস। নিজের মাথার চুল খামচে ধরেই চলে গেল সে ওখান থেকে। কাসফিয়ার কাছে থাকলেই বিপদ বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ওকে। কালো রঙের শার্ট আর প্যান্ট পরেছে ইয়াস, হাতে একটা স্মার্ট ওয়াচ আর মাথায় এলোমেলো চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। পেছনেই উজ্জ্বল আসছে হাতে ব্যাগপত্র নিয়ে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই কেবল তাকিয়ে দেখছেন সবটা। কাউকে কিছু না বলে ইয়াস যাচ্ছে, কথায় বুঝতে পারছে না কেউই। বাড়ির সদর দরজা পেরিয়ে বাইরে পা রাখবে তখনই সুফিয়া বেগম ডেকে উঠলেন ছেলেকে। দৌড়ে ওর কাছে গেলেন সবাই, কিন্তু কথা না বলে দাঁড়িয়ে রইলেন সকলেই। ইয়াস বুঝলো না কিছুই, ভ্রু কুচকে তাকালো সবার দিকে, তারপর বলল, সমস্যা কি তোমাদের? সুফিয়া বেগম অসহায়ের মতো তাকিয়ে বললেন ছেলেকে, কোথায় যাচ্ছিস বাবা? যেখানে এতদিন ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি আম্মু। আমার জব আছে, জানো নিশ্চয়ই তুমি। বাইরের দেশে চলে যাবি কেবল চাকরির জন্য? দেশে থাক না বাবা, আমাদের এত বড় ব্যবসা, এই বাড়ি গাড়ি সব তো তোর জন্যই। হাসি পেল ইয়াসের। অবাক হলো সে, বাড়ির সবার এত চিন্তা তাকে নিয়ে। আগে কথাই ছিল এই ভালোবাসা। তাচ্ছিল্যের স্বরে হেসে বলল ইয়াস, তোমাদের সবার আমার জন্য চিন্তা হয় আম্মু? কবে থেকে সবাই ভাবতে শুরু করলে আমার ভালো মন্দ নিয়ে? দীর্ঘশ্বাস ছাড়লেন আনোয়ার সাহেব। ছলছল চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। সুফিয়া বেগমেরও একই অবস্থা। ঈশানকে আপন করতে গিয়ে নিজের পেটের ছেলেকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি। আজ যে আফসোস হচ্ছে বড়ই। কেন পড়াশোনার জন্য বাইরে পাঠালেন ছেলেকে? আফিয়া ভাইয়ের হাত ধরে কত কি বলে আটকানোর চেষ্টা করছে ওকে। বাড়াবাড়ি দেখে উজ্জ্বল ধমক দিয়ে বলে উঠছে আফিয়াকে, ইয়াসের ক্যারিয়ার আছে আফিয়া, এত বড় জব ছেড়ে এখানে পড়ে থাকলে হবে? চুপ করো, তুমিই আমার ভাইটার মাথা খেয়েছো। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। শেষমেশ একই কথা শুনতে হলো তাকে। বোনের কথায় রাগ হলো ইয়াসের। সেও ধমক দিয়ে বলল আফিয়াকে, চুপ করো তো আপু, খাওয়ার এত জিনিস থাকতে দুলাভাই আমার মাথা খেতে যাবেন কোন দুঃখে? চুপ করে গেল আফিয়া। পাশেই দাঁড়িয়ে থাকা সিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে সুন্দর মতো পড়াশোনা করতে বলে চলে গেল ইয়াস বাড়ি থেকে বেরিয়ে। কান্না শুরু করে দিলেন সুফিয়া বেগম। এত কিছু করেও ছেলের মনের ভুল ধারণা ভাঙতে পারলেন না তিনি। আবার কবে ফিরবে ওনার ছেলে? কবেই বা মা বাবা পরিবারের প্রতি অভিমান শেষ হবে তার? ইয়াসের জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছে উজ্জ্বল। এয়ারপোর্ট পর্যন্ত সে যাবে ইয়াসের সাথেই। গাড়িতে উঠে বসেছে ইয়াস। ড্রাইভারের পাশের সিটটাতে বসছে সে আর পেছনে উজ্জ্বল। সামনের মিররের দিকে খেয়াল করলো ইয়াস পেছনেই দাঁড়িয়ে আছে রুহি। ইয়াসের মনে হলো রুহি কিছু বলতে চায় ওকে। উজ্জ্বলকে বলতে বলে নামলো গাড়ি থেকে। এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো রুহির সামনে। ইয়াসে কিছু বলবে তার আগেই বলল রুহি, শেষবারের মতো একটা জিনিস চাইবো ইয়াস, দেবে আমাকে? ভরিতা না করে বলল ইয়াস। কি চাই? ইয়াসের দিকে কিছুটা এগিয়ে গেল রুহি। ইয়াসে দাঁড়িয়ে আছে তার আগের অবস্থাতেই। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল ইয়াসকে, তোমার ভালোবাসা চাই ইয়াস, একটু ভালোবাসা দিবে আমাকে? তুমি অন্যের জেনেও আমি প্রতিনিয়ত অন্যায় করছি তোমাকে ভালোবেসে। তুমিও সামিল হও না আমার এই অন্যায়ে, একটু ভালোবাসো না আমাকে? তুমি নামক শূন্যতা যে আমাকে প্রতিনিয়ত গ্রাস করছে, আমি বেঁচে থেকেও তো মরে যাচ্ছি। বুঝতে পারছো না তুমি? কেন একটু ভালোবাসো না আমায় ইয়াস? অন্য সময় ইয়াস চুপ থাকলেও এবার রাগ হচ্ছে ওর। রুহি তো জানে ইয়াস কেমন। ওর মন জুড়ে কেবল উপমাই আছে। কেন বাচ্চামি করছে রুহি? ইয়াসের রেগে কিছু বলতে নিলে হু হু করে হেসে উঠল রুহি। হাসতে হাসতেই কিছুটা পিছিয়ে গিয়ে বলল ইয়াসকে, তুমি কি ভাবলে ইয়াস আমি এইগুলো বলতে এসেছি তোমায়? না না, রোহি তোমাকে ভুলে গেছে। তার মনে জন্ম নেওয়া তোমার প্রতি সব ভালোবাসার মৃত্যু ঘটেছে। খুশি হয়েছে তুমি? কথা নেই ইয়াসের মুখে। কি বা বলবে ইয়াস?
এটা যে চরম সত্যি যে যাকে চায় সে কখনোই তাকে পায় না, তার প্রতি ভালোবাসা জন্মে না। এই যে ইয়াসি নিজের সবটুকু দিয়ে ভালোবাসে উপমাকে, সে তো বোঝেই না ইয়াসের ভালোবাসার গভীরতা। রুহিকে বরাবরের মতোই বলল ইয়াস। অপাত্রে ভালোবাসা দান করবে কেন রোহি? তুমি বরং তাকেই ভালোবাসো যে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে, চাইবে, আগলে রাখবে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মুস্কি হাসলো রুহি, মাথা নাড়িয়ে কেবল সায় জানালো ইয়াসের কথায়। ইয়াসও হাসলো ওর হাসির উত্তরে। চলে গেল ইয়াস। রুহি তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। রুহির এই মন ভুলানো হাসির পেছনে যে চাপা কষ্ট লুকিয়ে তা কি বুঝলো ইয়াস? হয়তো না। সামনের মানুষটা জানলো না মেয়েটার ভেতরে পুড়ছে তার বিরহে। জ্ঞান ফিরেছে কাসফিয়ার। আশেপাশে তাকিয়ে বুঝলো রুমটা ইয়াসের, বাড়ির সবাই ঘিরে রেখেছে ওকে। কাসফিয়া তবে ভুল দেখেনি, মানুষটা ইয়াসই ছিল। বিপদে পড়লে ওই মানুষটা ছাড়া কেই বা সাহায্য করবে ওকে। কাসফিয়া খুঁজলো ইয়াসকে, কিন্তু সবাই থাকলেও ইয়াস নেই সেখানে। উজ্জ্বল দাঁড়িয়েছে দরজার সামনে। ইয়াসের সাথে যাওয়ার কথা থাকলেও ইয়াস ওকে বাড়ি ফিরিয়ে দিয়েছে কোনো একটা কাজে। উজ্জ্বল ওকে বিদায় জানিয়ে চলে এসেছে নিজের দায়িত্ব পালন করতে। উঠে বসলো কাসফিয়া। সুফিয়া বেগম দ্রুত গিয়ে বসলেন বৌমার পাশে। আফিয়া গরম স্যুপ নিয়ে এসেছে ওর জন্য। মুখে তুলেও দেখেনি কাসফিয়া। পুরো রুমে চোখ বুলিয়ে দরজার দিকে তাকিয়ে রইল সে। হয়তো আশা করেছে ইয়াস আসবে। কাসফিয়া ওর কথা অমান্য করছিল বলে বড়সড় ধমক দিবে ওকে, কিন্তু আসছে না ইয়াস। ইয়াস কথায় একবারও আসলো না কেন তার উপমাকে দেখতে? ইয়াস কি তবে রাগ করলো? ভাবনায় ছেদ পড়ল কাসফিয়ার। সুফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বললেন, কাকে খুঁজছো মা? কাসফিয়া সব লজ্জা সংকোচ ভয় একদিকে সরিয়ে দিয়ে বলল, আপনার ছেলে কোথায় আম্মু? দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। ইয়াস তবে কাসফিয়াকেও বলে যায়নি কিছু। মায়ের চুপ থাকা দেখে বলল আফিয়া, ও চলে গেছে কাশফিয়া। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো কাসফিয়ার। ইয়াস চলে গেছে মানে? কথাই চলে গেছে তাকে ছেড়ে? দ্রুত বিছানা ছেড়ে উঠে বসলো কাসফিয়া। ওর ভয়ার্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আছে সবাই। কথাটা যে ও মানতে পারেনি বুঝতে বাকি নেই কারো। কাসফিয়া বলল আফিয়ার সামনে দাঁড়িয়ে, চলে গেছে মানে? কোথায় চলে গেছেন আপু? আমাকে বলো কোথায় গিয়েছেন উনি, আমিও যাব ওনার কাছে। চোখ জোড়ায় পানি জমলো আফিয়ার। কষ্ট হলো কাসফিয়ার অবস্থা দেখে। সুফিয়া বেগম এসে দাঁড়িয়েছে বৌমার পাশে। শান্ত হতে বললেন কাসফিয়াকে, কিন্তু কাসফিয়া যে শান্ত হতে পারছে না। ওর পাগল মনটা বারবার খুঁজে চলছে ইয়াসকে। উজ্জ্বলের গম্ভীর কণ্ঠ কানে আসলো সবার। কাসফিয়াকে উদ্দেশ্য করে বলল সে, ইয়াস চলে গেছে কাশফিয়া, ওর কাজের জায়গাতে ফিরে গেছে। যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছে তোমার কলেজের কাছের হোস্টেলটাতে তোমাকে রেখে আসতে। ইয়াস নিয়ম করে টাকা পাঠাবে প্রতি মাসে, তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেছে। ধপ করে বিছানায় বসে পড়লো কাসফিয়া। চোখ বেয়ে পানি পড়ছে ওর। ইয়াস ওর মনটা দখল করে বলছে মন দিয়ে পড়াশোনা করতে। যে মনে ইয়াস আছে সে মন অন্য কিছুতে বসাবে কি করে? কাসফিয়া তো নিজের ভুল বুঝেছে। ইয়াসের থেকে দূরে সরে গিয়ে বুঝেছে ইয়াস ব্যতীত ওর আপন কেউই নেই। তাহলে ইয়াসে কেন বুঝলো না কাসফিয়ার কষ্ট পাবে ও চলে গেলে? কেন ছেড়ে চলে গেল ওকে? সবাই বোঝাচ্ছে কাসফিয়াকে, শান্ত হতে বলছে ওকে, কিন্তু ছোট মনটা যে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে ওর। যেদিকে তাকাচ্ছে ইয়াসকেই যে দেখছে। কি যেন ভেবে চোখের পানি মুছে নিল কাসফিয়া। সিঁড়ি বেয়ে নিচে নেমে বেরুলো বাড়ি থেকে। চারিদিকে খুঁজলো ইয়াসকে, না পেয়ে আশাহত হয়ে বসে পড়লো খোলা রাস্তাতেই। আকাশে মেঘ ডাকছে তখন। প্রকৃতি জানান দিচ্ছে বৃষ্টি হবে এখনই। ভাবতে না ভাবতেই শুরু হলো তুমুল বর্ষণ। বৃষ্টির পানিতে ভিজে দিল কাসফিয়ার পুরো শরীর। ঝড় তুফান ভয় পায় কাসফিয়া, কিন্তু আজ কি হলো ওর? অষ্টাদশীর মন জুড়ে যে তোলপাড় চলছে, তার কাছে তো ঝড়ের তাণ্ডব কিছুই না। কাসফিয়া যে শেষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। ইয়াসকে সে পাবে কথায়? কষ্ট পেলে কেই বা সান্ত্বনা দিবে তাকে? ভয়ে গলা শুকিয়ে আসলে কার বুকে ঠাঁই পাবে সে? ভুল করে কার ধমকে চুপ করে যাবে? আজ নিজেকে অসহায় লাগছে কাসফিয়ার। সবাই কেন ছেড়ে চলে যায় ওকে? মা বাবা ভাই, এখন ইয়াস। লম্বা একটা জার্নির পর লন্ডনের মাটিতে পা রাখলো ইয়াস। চারিদিকে তাকিয়ে যখন সামনে তাকালো দেখলো কিছু পরিচিত মুখ।
ইয়ানা ছুটে এসেছে ইয়াসের কাছে, এক গাল হেসে প্রশ্ন করলো ইয়াসকে। তা প্রফেসর সাহেব, কেমন হলো বাংলাদেশ ভ্রমণ? বাংলাদেশের কথা উঠতেই ইয়াসের মাথায় আসলো উপমা নামটা। একদিন তো পেরিয়ে গেছে, উপমা নিশ্চয়ই জেনেছে ইয়াস চলে এসেছে তাকে ছেড়ে। সে কি কষ্ট পেয়েছে ইয়াসের চলে আসায়? সে কি অনুভব করতে পারছে ইয়াসের শূন্যতা? হয়তো না। ইয়াসের অভিমানী যে অভিমান হয়েছে, তার মনে যে ইয়াসের প্রতি ভালোবাসা কম, ঘৃণাই বেশি। যেটুকু ভালোবাসা ছিল তাও কি চাপা পড়ল ঘৃণার নিচে? দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। ইয়ানার প্রশ্নের উত্তর না দিয়ে ঠাট্টার স্বরে বলল ওকে। ওসব কথা পরে, তোর প্রেম কেমন চলছে বল। মুস্কি হাসলো ইয়ানা, হয়তো লজ্জা পেল ইয়াসের কথায়, কথা কাটানোর জন্য কিছু বলে। ইয়াস বুঝলো ইয়ানা লজ্জা পেয়েছে ওর কথায়, হাসলো মনে মনে। কয়েক পা এগোতেই এক 20 থেকে 21 বছর বয়সী মেয়ে সে দাঁড়িয়েছে ইয়াসের সামনে। পরনে সাদা কালো টপস আর গলায় ঝুলানো কালো স্টেথোস্কোপ। ঠোঁটের কোণে হাসি লেগে আছে মেয়েটার। একটা ফুলের তোড়া ইয়াসের দিকে বাড়িয়ে দিয়ে হাসি মাখা মুখ করে বলল সে। ওয়েলকাম স্যার। ইয়াসও হাসলো মেয়েটার হাসির উত্তরে। ফুলের তোড়াটা নিয়ে ধন্যবাদ জানালো মেয়েটাকে। ভালো মন্দ জিজ্ঞেস করে ওকে নিয়ে আসা গাড়িটাতে উঠে বসলো সে। আপাতত তাকে বাসায় যেতে হবে, লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, নইলে যে মাথা ঠিক হবে না ইয়াসের। ইয়াসের ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামলো কালো রঙের মার্সিডিজ গাড়িটা। কারটা অবশ্যই ইয়াসের। ইয়ানার কাছে বাসার চাবি থেকে শুরু করে সব কিছু রেখে গিয়েছিল। গাড়িটা নিয়ে এতদিন ইচ্ছে মতো ঘুরেছে ইয়ানা। আজকে যার জিনিস তাকে ফিরিয়ে দিল সে। ইয়ানা বাসায় ঢুকলো না আর। ইয়াসের ফ্ল্যাটটা থেকে কিছু দূরে গেলেই ইয়ানাদের ফ্ল্যাট। ইয়াসের ফ্ল্যাটের ছাদ থেকে স্পষ্ট দেখা যায় ওর রুমের ব্যালকনি। তাই আর গাড়ি নিল না ইয়ানা, হেঁটেই চলে গেল নিজের ফ্ল্যাটে। ইয়াসের নামতেই ওর বাসা থেকে বেরিয়ে এলেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। উনি শুরু থেকে আছেন এখানে। ইয়াসের অনেকটা সময় কাটে ওনার সাথেই। ভদ্রলোককে দেখেই হাসলো ইয়াস। ভালো মন্দ জিজ্ঞেস করলে সুন্দর মতোই উত্তর দিলেন তিনি। গাড়িতে রাখা ইয়াসের ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে গেলেন বাড়ির ভেতরে। ইয়াস চলেই যাচ্ছিল। ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মেহেক বলে উঠল তখন, আমরা আসবো স্যার। ইয়াস তাকালো মাথাটা ঘুরিয়ে, দেখলো সাইফান আর মেহেক দাঁড়িয়ে আছে ওর পিছনে। ইয়ানার সাথে ওরাও গিয়েছিল ইয়াসকে আনতে। তখন ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম বলেছিল মেহেকি। মেহেক আফ সাইফান দুজনই ইয়াসের স্টুডেন্ট। মেহেক মেয়েটা একা হলে কখনো ওর ডাকে সাড়া দিত না ইয়াস, তবে সাইফান আসে তাই আসতে বলল ভেতরে। ঠোঁটের হাসি চওড়া হলো মেহেকের। মনে হলো ইয়াসের এই অনুমতির অপেক্ষাতেই ছিল সে। যদিও এখন থেকে ইয়াসের সাথে দেখা হবে প্রতিদিন, কিন্তু কাছ থেকে দেখার ফিলিংস তো আলাদা। এই ভেবে ছুটলো ইয়াসের পিছু পিছুই সাইফানও এলো। ভেতরে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ইয়াস। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরে এলো আবার। বিছানায় পাশটাতেই দাঁড়িয়েছিল ইয়াস। কি যেন ভাবতে ভাবতে ধপ করে শুয়ে পড়ল। মাথার পেছনে 2 হাত দিয়ে চোখ বন্ধ করলো ঘুমাবে বলে, কিন্তু এ কি হলো? চোখের সামনে উপমা এসে ঘুরোঘুরি করছে কেন? কেন ওর হাসি মাখা মুখ, চঞ্চল হরিণীর মতো চোখ দুটোর চাহনি বারবার ভেসে উঠছে চোখের সামনে। আচ্ছা, ইয়াসের উপমা ভালো আছে তো? ইয়াসের চলে আসায় সে কি কষ্ট পেয়েছে? মেয়েটা যে বড্ড চঞ্চল, ভুল করে পদে পদে। ইয়াস কি তাকে ছেড়ে চলে এসে ভুল করলো? হুট করে ইয়াসের মাথায় আসলো ঈশানের কথা। পুরনো আঘাতপ্রাপ্ত জায়গায় পরপর এতগুলো আঘাতে নিশ্চয়ই আধমরা হয়ে পড়ে আছে এখনো ওই পরিত্যক্ত বাড়িতে। ওর যা ইচ্ছে হোক, পচে মরুক ওখানেই, ইয়াসের যায় আসে না তাতে। কিন্তু কোনোভাবে সুস্থ হয়ে যদি আবারও উপমার দিকে হাত বাড়ায়, কথাটা ভাবনায় আসতেই কপালে ভাঁজ পড়ল ইয়াসের। উঠে বসে হাতে নিল ফোনটা, ভাবলো কল দিবে উজ্জ্বলকে। পরক্ষণেই আবার কি যেন ভেবে হাসি ফুটলো ঠোঁটের কোণে। বলল বিড়বিড় করে, ঈশান আমার উপমার দিকে হাত বাড়াবে কি করে? ওর হাত দুটো তো আমি যত্ন করে অকেজো করে দিয়েছি সারা জীবনের মতো। নিজের হাতে তুলে খাবার খেতে পারবে কিনা সন্দেহ।
হাত বাড়ানো তো দূরের কথা, না চিন্তার কারণ নেই। উপমা ভালোই থাকবে। ইয়াসে রেখে দিল ফোনটা। বিছানায় শুয়ে চোখ বন্ধ করবে তখনই কানে আসলো ফোনের রিংটোনের আওয়াজ। ইচ্ছে করেই রিসিভ করলো না কলটা। কে দিয়েছে সেটাও দেখলো না। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিদিকে। প্রকৃতির তাণ্ডব কমেছে। কাছের মানুষের হাঁটাচলা, ঝড় বৃষ্টির দিনে কেই বা বের হয় বাড়ি থেকে, কিন্তু ইয়াসের উপমা যে বসে আছে এখনো পথ চেয়ে আছে ইয়াসের। ইয়াস ওকে ছেড়ে চলে গেছে বিশ্বাসই হচ্ছে না কাসফিয়ার। বারবার মনে হচ্ছে ওর ভুলের শাস্তি দিতে মিশে মিশে হারিয়ে যাওয়ার অভিনয় করছে ইয়াস। খন্দকার মঞ্জিলের নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই বসে আছে ড্রয়িং রুমে। সকলের মুখেই চিন্তার ছাপ। কেউ কেউ পাগলের মতো খুঁজে যাচ্ছে কাসফিয়াকে। মেয়েটা কথায় আর কার কাছে গেল মাথায় আসছে না কারোই। ভিজে কাপড়ে একটা ছোট চায়ের দোকানের সামনে পাতানো ব্রেঞ্চে জড়সড় হয়ে বসে আছে কাসফিয়া। এই জায়গাটাতে কেন এলো সে নিজেও জানে না। ইয়াসের সাথে প্রথম দেখাটা তো কাসফিয়ার এখানেই হয়েছিল, তাই বুঝি এই জায়গাটা টেনে আনলো তাকে। আবারও যদি সেদিনের মতো দেখা হতো ইয়াসের, মন্দ হতো কি তবে? কাসফিয়া যখনই বিপদে পড়ে তখনই আগমন ঘটে ইয়াসের। আজকে কাসফিয়ার খুব করে চাইছে ও বিপদে পড়ুক, ইয়াস এসে বাঁচিয়ে নিকোকে। ভাবনায় সেট পড়ল কাসফিয়ার। চায়ের দোকানের ভদ্রলোক এক কাপ গরম চা এনে ধরলেন ওর চোখের সামনে। বললেন আদুরে গলায়, খেয়ে নাও মা, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি ক্ষুধার্ত। কাসফিয়া তাকালো ওনার দিকে। ভদ্রলোকের কথার উত্তরে মুস্কি হাসলো কেবল। চায়ের কাপটা হাতে নিল সে। উনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আবারও, কেন এই গরিব চাচার দরজায় আসলে? এর থেকে ভালো কিছু খাওয়াবো, তার সাধ্য যে আমার নেই মা। কাসফিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ওনার দিকে। ভদ্রলোকের ব্যবহারেই বরাবরই মুগ্ধ হয় সে। মাঝে মধ্যে কলেজ থেকে আসার সময় এখানে বসতো, গল্প করতো ওনার সাথে। সেদিনও তো ওনার আকুতি মিনতি দেখেই ইয়াসে ছুটে এসেছিল ওকে বাঁচাতে। কাসফিয়া উঠতে নিলেই বলে উঠলেন ভদ্রলোক, জামাই কোথায় মা? জোর তুফানের দিন এভাবে একে একে হাঁটছো যে, ঝগড়া হয়েছে দুজনের? দীর্ঘশ্বাস ছাড়লো কাসফিয়া। বলল ওনাকে, উনি হারিয়ে গেছেন চাচা, আমার থেকে অনেক দূরে চলে গেছেন। ঝগড়া হবে কি করে? আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়েই বোধহয় উনি পালালেন। দোকানে বসে থাকা ভদ্রলোক তাকালেন কাসফিয়ার দিকে। মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে ক্রমাগত। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ওনার কষ্ট হলো কাসফিয়ার অবস্থা দেখে। এই ভর সন্ধ্যাবেলা মেয়েটা যাবেই বা কথায়? একবার ভাবলেন নিজের বাড়িতে নিয়ে যাবেন ওকে, কিন্তু এ মেয়ে যে অমন ভাঙ্গাচোরা বাড়িতে থেকে অভ্যস্ত নয় সেটা তো জানা ওনার। তাই বললেন না কিছু আগ বাড়িয়ে। অপেক্ষা করলেন কেউ খুঁজতে আসে কিনা কাসফিয়াকে। কত কিছু বলে ওকে বসিয়ে রাখলেন ওখানে। কাসফিয়াকে খুঁজতে খুঁজতে অবশেষে পেল উজ্জ্বল। মনে হলো বুকের উপর থেকে পাথর নেমেছে ওর। কাছে এসে বলল গম্ভীর কণ্ঠে, এসবের মানে কি কাসফিয়া? মাথা ঘুরিয়ে তাকালো কাসফিয়া। দেখলো উজ্জ্বল আর সিমিকে। সিমি এসে বসেছে কাসফিয়ার পাশে। মুখটা কেমন বেজার করে রেখেছে মেয়েটা। বাড়ির এই পরিস্থিতিতে হয়তো দম বন্ধ লাগছে তার। কাসফিয়া বুঝলো সবটাই। কষ্ট করে মুখে হাসি টেনে বলল সে, কিসের মানে জানতে চাইছেন আপনি ভাইয়া? এই ঝড় তুফানের মধ্যে কাউকে কিছু না বলে বেরিয়ে আসলে যে, বাড়ির সবাই চিন্তা করছেন তোমার জন্য। তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ি ফিরতে হবে। কাসফিয়া কিছুক্ষণ চুপ করে বলল উজ্জ্বলকে, যার হাত ধরে আপনাদের বাড়িতে গিয়েছিলাম সেই তো আমাকে একা রেখে চলে গেছে ভাইয়া। কার ভরসায় যাব আমি? চুপ রইল উজ্জ্বল। কথা নেই ওর মুখে। কি বা বলবে কাসফিয়ার কথার উত্তরে? সত্যি তো ইয়াস এমন একটা কাজ কেন করলো? পরক্ষণেই আবার ভাবছে উজ্জ্বল, ইয়াস হয়তো ভালো কিছু ভেবেই এমনটা করেছে, কিন্তু কাসফিয়া যে ঠিক কতটা ভালোবাসে ইয়াসকে বুঝতে বাকি নেই কারোই। কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় 1 মাসের মতো। সামনেই কাসফিয়ার এসএসসি এক্সাম। সেদিন বাড়িতে গিয়েছিল সিমি আর উজ্জ্বলের জড়াজড়িতে। 2-3 দিন না যেতেই কেমন লাগছিল কাসফিয়ার। দম বন্ধ হয়ে আসছিল ওই বাড়িতে থাকতে। ইয়াসের ফেলে যাওয়া সব জিনিসপত্র বারবার চোখে পড়ছিল ওর। চলে গিয়েও যেন পুরো রুম জুড়ে নিজের অস্তিত্ব রেখে গিয়েছে ইয়াস। কাসফিয়া থাকবে কি করে ওই বাড়িতে? বারবার যে মনে পড়ছিল ইয়াসের কথা।
কাছে যেতে ইচ্ছে করছিল ওর। উজ্জ্বল আর বাড়ির বাকিরা হয়তো বুঝলো কাসফিয়ার অবস্থা। এমনিতেও ইয়াস বলে গেছে ওকে হোস্টেলে রেখে আসতে। সেই দায়িত্ব পালন করলো উজ্জ্বল। কাসফিয়াকে ওর কলেজের পাশে থাকা হোস্টেলে রেখে এলো। তারপর থেকে আর খন্দকার মঞ্জিলে পা রাখেনি কাসফিয়া। মাঝে মধ্যে সিমি আসে স্কুল থেকে যাওয়ার পথে, কখনো আবার সুফিয়া বেগমও আসেন। মা না থাকার অভাবটা এখন বুঝতে পারে না কাসফিয়া। সুফিয়া বেগম যথেষ্ট ভালোবাসেন ওকে। সবার এত যত্ন দেখলেই মনে পড়ে কাসফিয়ার। এগুলো তো ইয়াসের জন্যই পেয়েছে সে। সব পেয়েও ইয়াস যে নেই ওর সাথে, এই মানুষটার শূন্যতা কাটাবে কি করে? এত মানুষের ভালোবাসার ভিড়ে যে ও কেবল ইয়াসের ভালোবাসাটাই চায়। কথায় গেলে দেখা পাবে ইয়াসের। কি করলে আবার ফিরে আসবে ইয়াস? মেঝেতে বসে হাঁটুর উপর মুখ গুজে কান্না করছে আর কথাগুলো ভাবছে কাসফিয়া। দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে ওর। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। পরিচিত মুখগুলো দেখে হাসি ফুটলো ওর ঠোঁটের কোণে। দরজার সামনে দাঁড়িয়ে আছে উজ্জ্বল আর সিমি। কাসফিয়া ভেতরে আসতে বলল দুজনকে। সিমি ওর হাতে থাকা শপিং ব্যাগটা কাসফিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও নতুন মামি, আমার মামাই। পুরো কথাটা বলে শেষ করার আগে আচমকা সিমির গালে থাপ্পড় দিল উজ্জ্বল। সিমি হতভম্ব হয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো ওর বাবার দিকে। দেখলো উজ্জ্বল চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওইদিকে এই দু বাবা মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কাসফিয়া। উজ্জ্বল লক্ষ্য করলো সেটা। একগাল হেসে বলল কাসফিয়াকে, সিমির গালে মশা বসেছিল বুঝলে, আমি মশাটাকে তাড়িয়ে দিতেই থাপ্পড় দেওয়ার ভান করলাম। উজ্জ্বলের কথায় হেসে বলল কাসফিয়া। সিমির হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এগুলো আমার। সিমি চুপ রইল। উত্তর দিল উজ্জ্বল, হ্যাঁ, এগুলো আম্মু পাঠিয়েছি তোমার জন্য। সিমি ফ্যাল করে তাকিয়ে রইল ওর বাবার দিকে। মনে মনে বলল, মিনিটে মিনিটে 10 থেকে 12টা মিথ্যা কথা বলা ওর বাবাকেই মানায়। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে চলে গেল সিমি আর উজ্জ্বল। কাসফিয়া খুলে দেখলো ব্যাগটা। একটা সুন্দর চকচকে নীল রঙের শাড়ি রাখা ব্যাগে, তার সাথে আবার সোনার জুয়েলারির সেট। এগুলো ওর শাশুড়ি পাঠিয়েছে। ভাবতেও অবাক লাগছে যেন। কাসফিয়ার জন্য কিছু কিনলে উনি নিয়ে আসেন নিজেই, তাও আবার কালো বা খয়েরি রঙের। নীল তো ইয়াসের পছন্দের রং। তবে কি শাড়িটা ইয়াসই পাঠালো? কথাটা ভাবনাতেই আসতেই মন খারাপগুলো কথায় যেন উড়ে গেল কাসফিয়ার। ভাবলো শাড়িটা পরে দেখবে এক্ষুনি। ইয়াস না পাঠালেও ইয়াসের পছন্দের রং যেটা। দরজাটা বন্ধই ছিল। কষ্ট করে আর ওয়াশরুমে গেল না কাসফিয়া। পরনে থাকা 3 পিসটা খুলে সুন্দর মতো পরে নিল শাড়িটা। ল্যাপটপ হাতে নিয়ে কাউচের উপর বসে আছে ইয়াস। মনোযোগ দিয়ে কি দেখছে আর ঠোঁট কামড়ে হাসছে। ইয়ানা আর কৌশিক দুজনেই বসে আছে ওর সামনে। মুখ চাওয়াচাওয়ি করছে দুজনেই। ইয়াসের ঠোঁটের কোণে ঝুলে থাকা এই হাসির কারণ অজানা দুজনের কাছেই। কৌশিকের মনে কৌতূহল জাগলো, ইয়াসে কি বা কাকে দেখে এভাবে মুস্কি মুস্কি হাসছে। জানবে সে। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো ইয়াসকে, কাকে দেখে হাসছিস ব্রো? নির্ঘাত প্রেমে পড়েছিস? ল্যাপটপের দিকে চোখ রেখেই কৌশিকের কথার উত্তর দিল ইয়াস, তাই তো পড়েছি। ইয়াসের বলতে দেরি। ইয়ানা আর কৌশিকের পাল্টা প্রশ্ন করতে দেরি হয়নি। দুজনেই বলে উঠলো একসাথে, কে সেই ভাগ্যবতী? ভাবলেশীন ভাবে বসে রইল ইয়াস। মুস্কি হেসে বিড়বিড় করে বলল কৌশিকের দিকে তাকিয়ে, তোর সুন্দরী বোন ছাড়া কে হবে গর্ধব? ইয়াসের বলা কথা কানে আসলো না কৌশিকের। আবারও কিছু বলতে যাবে তখনই ইয়ানা বাধা দিল ওকে। বলল ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে। কৌশিক চুপ করে গেল। ইয়ানা ওকে রুমে রেখে আবারও আসলো ইয়াসের কাছে। জিজ্ঞেস করলো ওকে, মেয়েটা কি প্রফেসর সাহেব? মুস্কি হেসে সোজাসাপটা উত্তর দিল ইয়াস, আমার উপমা। গত হয়েছে আরো 3টে দিন। সময়টা এখন বিকেল 4টা। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাসফিয়া। এখন বর্ষাকাল চলছে। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। হাঁটতে হাঁটতে রাস্তার ওপর প্রান্তে চোখ পড়লো কাসফিয়ার। প্রাপ্তবয়স্ক 2 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। মেয়েটার লম্বা কালো চুলে বেলি ফুলের গাজরা পরিয়ে দিচ্ছে ছেলেটা। রাস্তার পাশের ছোট্ট দোকানটা থেকে চুড়ি কিনে মেয়েটার হাতে যত্ন করে পরিয়ে দিচ্ছে ছেলেটা। মেয়েটা মুস্কি হাসলে ওর অধরে চুমু দিল পরপর কয়েকটা।
কাসফিয়া দাঁড়িয়ে রইল ওখানে, দেখলো ছেলে মেয়ে দুটোকে। মনে পড়লো সেদিনের কথা, ইয়াস কত যত্ন করে মাথায় ফুল গেঁথে দিয়েছিল, ওর রাগ ভাঙাতে কিনে দিয়েছিল ওর পছন্দের চুড়িগুলো। ইয়াসের সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে কাসফিয়ার। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই অন্য হাতের তালু দিয়ে মুছে নিল তা। মনে মনে ঠিক করলো ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে। কিভাবে পারলো মানুষটা কাসফিয়াকে একা রেখে চলে যেতে? একটা দিন খোঁজ নেওয়া যায় না ওর? কখনোই তো ফোন দিয়ে জিজ্ঞাসা করলো না ও কেমন আছে। এই রাগে তো কল দেয়নি কাসফিয়া নিজেও। কতবার ইয়াসের নাম্বারটা বের করে কল দিবে বলে জেদ করে আর দেওয়া হয় না। ইয়াসের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান জমেছে কাসফিয়ার মনে।